বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সপ্তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির সপ্তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ধারা 106 থেকে। তো প্রিভেনশন অফ অফেন্সেস এই সম্পর্কে আলোচনা করছে 106 থেকে 153 ধারা পর্যন্ত। প্রিভেনশন অফ অফেন্সেস মানে হলো যে অপরাধ এখনো সংঘটিত হয়নি, যাতে সংঘটিত না হতে পারে এজন্যই আগে থেকে প্রিভেন্ট করা, দমন করা। এই যে ফৌজদারি কার্যবিধির 106 থেকে যে 153, 106 থেকে যে 153, এটা অ্যাকচুয়ালি আপনার এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা নাই। এখানে এই টোটাল ক্ষমতাটা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে পুলিশ। 106 থেকে 153 পর্যন্ত বিচারিক ম্যাজিস্ট্রেটের কোনো কি নেই, ক্ষমতা নেই। তো এখানে যদি আমরা একটু পড়ি, দেখেন যে প্রথমে যদি দেখি যে ফৌজদারি কার্যবিধিতে অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা সংরক্ষণ কিংবা গণ উপদ্রব নিবারণের জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কাকে দেওয়া হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। তো এখানে মোট 5টা অধ্যায় বলা যেতে পারে বা 5টা টপিকই বলি আমরা। দেখেন এই 5টা টপিকে কি কি আছে যদি আমরা একটু দেখি। প্রথমে আছে দেখেন শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা। শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা যেটা, এটা আছে দেখেন 106 থেকে 126 ক। শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা 106 থেকে 126 ক, ঠিক আছে। তারপরে দেখেন বেআইনি সমাবেশ সম্পর্কে আলোচনা করছে 127 থেকে 132। কত বলেন? 127 থেকে 132। এরপরে দেখেন জনসাধারণের উৎপাত, এই অধ্যায়টা আলোচনা করছে 132 ক থেকে 143 লেখেন, 42 আসতে কেটে লেখেন 43, 132 ক থেকে 143। কফি খাও, কফি। 132 ক থেকে 143। 4 নম্বরে দেখেন উৎপাত বা আসন্ন বিপদের জরুরি ক্ষেত্রে আদেশ, উৎপাত 144। এরপর আছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ, এটা আছে 145। তো তাহলে এই আমরা এখানে মুখস্থ করার প্রয়োজন নাই, অটোমেটিক্যালি এই জিনিসগুলো আমরা সব পড়বো। তো সর্বপ্রথমে চলে আসি আমরা 106 থেকে 126 ক পর্যন্ত যে অধ্যায়টা, এখানে 106 থেকে 126 ক। 106 থেকে 126 ক শান্তি বা সদাচরণের মুসলেকা। তো শান্তি বা সদাচরণের মুসলেকা, মুসলেকা জিনিসটা আসলে কি এটা আমরা একটু বুঝি। মুসলেকা বা অঙ্গীকার নামে একই ধরনের। মুসলেকা হলো যে আপনি যাতে ভবিষ্যতে কোনো কাজ না করেন এই মর্মে কারো কাছে লিখিত দিয়ে গেছেন, এটা হলো মুসলেকা। শান্তি রক্ষার মুসলে, এই জায়গায় 2 প্রকার মুসলেকার কথা বলছে, একটা হলো শান্তি রক্ষার, একটা হলো সদাচরণ। শান্তি রক্ষার মুসলেকা তখন দিবে যখন আপনি লিখে দিচ্ছেন, আদালত আপনারে বলছে যে আগামী 2 বছর বা আগামী 1 বছর আপনি যদি কোনো শান্তি ভঙ্গ করেন তাহলে এই মুসলেকায় যে একটা বন্ড আছে, এই বন্ডই তো মুসলেকা, মুসলেকায় যে একটা পরিমাণ আছে, এই টাকাটা আপনি দিতে বাধ্য থাকবেন। তার মানে শান্তি ভঙ্গকে এখন আপনি করছেন, করেন নাই, যাতে ভবিষ্যতে কি না করেন এই মর্মে মুসলেকা দেওয়া হয়। আবার আর একটা আছে সদাচরণের মুসলেকা, ভবিষ্যতে যাতে আপনি খারাপ আচরণ বা অসদাচরণ না করেন, যদি করেন তাহলে আপনাকে এত টাকা দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে এই অধ্যায়ে এই যে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা, এই 2 ধরনের মুসলেকা সম্পর্কে আলোচনা করেছে 106 থেকে 126 ক। এবং এই এটা হচ্ছে কোনো অপরাধ না, এটা হচ্ছে এক ধরনের নিবারণমূলক প্রতিকার, প্রিভেন্টিভ অ্যাকশন বা প্রিভেন্টিভ রিলিফ, প্রতিরোধমূলক প্রতিকার। নিবারণমূলক প্রতিকার কি? যা এখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটতে পারে, এবং ভবিষ্যতে যাতে না ঘটে সেই জন্য আগে থেকে কি নেওয়া, পদক্ষেপ গ্রহণ করা। তো যদি আপনাকে বলে যে নিবারণমূলক প্রতিকার কি, নিবারণমূলক প্রতিকার মানে হলো এখনো ওই অপরাধটা ঘটে নাই, যাতে না ঘটে আগে ভাগে কি নেওয়া, প্রতিকার নেওয়া। তো ফৌজদারি কার্যবিধির 106 ধারায় মুসলেকা আদেশের উদ্দেশ্য হলো অপরাধ প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে, যাক এটা দরকার নাই। ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 ক পর্যন্ত সাধারণত গোল দিবেন 2টি উদ্দেশ্যে মুসলেকার আদেশ দেওয়া হয়। কয়টি উদ্দেশ্যে?
দুইটি উদ্দেশ্যে। তো প্রথমে যেটা আমরা দেখবো, দেখেন, শান্তি রক্ষার জন্য মুসলেকা, সিকিউরিটি ফর কিপিং দ্য পিস। শান্তি রক্ষার জন্য মুসলেকা, আমরা ইংরেজিটাও মনে রাখবো। শান্তি রক্ষার জন্য মুসলেকা, সিকিউরিটি ফর কিপিং দ্য পিস। পিস মানে হলো শান্তি, কিপিং, কিপ মানে হচ্ছে কি রাখা। তাহলে শান্তি রক্ষার জন্য মুসলেকা, পাশে একটু মানে নোট লিখে রাখেন, 106 ও 107 ধারা। 106 ও 107 ধারা মানে শান্তি রক্ষার মুসলেকা সম্পর্কে আলোচনা করছে 106 এর সাথে কত ধারা? 107 ধারা। এরপরে সদাচরণের জন্য মুসলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার, এটা ডান পাশে দেখেন, এটা আছে 108 থেকে 110। 108 থেকে 110। তাহলে আমরা মনে রাখতে হবে যে শান্তি রক্ষার মুসলেকা আছে 106 ও 107, আর সদাচরণের মুসলেকা সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। গুড বিহেভিয়ার মানে কি? সদাচরণ। সদাচরণের মুসলেকা আছে 108 থেকে 110। তো শান্তি রক্ষার মুসলেকা, সে কি এখনো শান্তি ভঙ্গ করছে? না। সে সদাচরণের মুসলেকা, সে কি এখনো খারাপ ব্যবহার করছে, আচরণ করছে? করে নাই, কিন্তু ভবিষ্যতে যাতে কি বলেন না করে, এই মর্মে তার মুসলেকা নেওয়া হয়। তো প্রথমেই আমরা পড়বো শান্তি রক্ষার মুসলেকা। তো তার আগে একটু বলে রাখি, এই যে 106 থেকে 110 এই জায়গা জাস্ট বলা আছে যে শান্তি রক্ষার মুসলেকার আদেশ কত দিনের জন্য দিতে পারে, সদাচরণের মুসলেকার আদেশ কত দিনের জন্য দিতে পারে। কিন্তু আমরা তো জানি অধ্যায়টা 106 থেকে 126 ক না। তাহলে শান্তি রক্ষা বলছে 106-7, সদাচরণ বলছে 108, 109, 110। এখন বাদ বাকি ধারাগুলোতে কি বলছে? বাদ বাকি ধারাগুলোতে বলছে যে আপনি যখন একটা শান্তি রক্ষার মামলা করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে মোটামুটি সবাই গেছেন, না গেলেও সমস্যা নাই, ওখানে 107 ধারা মামলা করে ওই কোর্টে যখন আপনি মামলাটা করবেন, তখন কোন কোন পদ্ধতি ওই ম্যাজিস্ট্রেট অনুসরণ করবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে 110 থেকে 126 ক। বুঝতে পারছেন? তাহলে জাস্ট 106 থেকে 110 পর্যন্ত, সরি, ওই যে 12 থেকে 126 ক আর 106 থেকে 110 পর্যন্ত আলোচনা করছে যে কত দিনের জন্য শান্তি রক্ষার মুসলেকা দিবে, কত দিনের জন্য সদাচরণের মুসলেকা দিবে, আর দেওয়ার ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অনুসরণ করবে, এই সম্পর্কে আলোচনা করছে 112 থেকে 126 ক। তো প্রথমে আমরা যদি শান্তি রক্ষার জন্য মুসলেকা এখানে যদি চলে আসি, দেখেন যে প্রথমে দেখেন শান্তি রক্ষার জন্য মুসলেকা গোল দেবেন দণ্ডিত হবার পর। শান্তি রক্ষার জন্য মুসলেকা ধারা 106 কি হবার পর? দণ্ডিত হবার পর। এখন আপনি বলতে পারেন, স্যার একটু আগে তো বললেন যে সে কোনো অপরাধ এখনো করেনি, ভবিষ্যতে যাতে না করে, তাহলে এখানে তো ভাষাটা তো বলছে দণ্ডিত হবার পরে, তার মানে কি সে অলরেডি অপরাধ করে ফেলেছে? হ্যাঁ, অলরেডি সে অপরাধ করছে, কিন্তু শান্তি ভঙ্গ এখনো করে নাই। একজন অপরাধীকে যখন আদালত দণ্ড দিছে, দণ্ড দেওয়ার পর বলতে পারে যে তুমি এতদিন কারাদণ্ড ভোগ করবা, সেই সাথে সাথে যখন কারাদণ্ড শেষ হবে তুমি 6 মাস বা 1 বছর তুমি কোনো প্রকার শান্তি ভঙ্গ করবা না। যদি শান্তি ভঙ্গ করো তাহলে এত টাকা মুসলেকা তুমি দিতে বাধ্য থাকবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি এখনো শান্তি ভঙ্গ কি বলেন করে নাই, যাতে না করে। আর দণ্ডিত হয়েছে কিসে? অন্য একটা অপরাধে। তাহলে দণ্ডিত হবার পর শান্তি রক্ষার মুসলেকা, এটা আছে কত ধারায়? 106 ধারায়। এর পরেরটা যদি আমরা দেখি যে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা, অন্যান্য ক্ষেত্রে এই জায়গায় একটু জাস্ট বোঝার সাথে লিখে রাখেন দণ্ডিত হওয়ার পূর্বে। অন্যান্য ক্ষেত্রে ওখানে নিচে লিখে রাখেন দণ্ডিত হওয়ার পূর্বে শান্তি রক্ষার মুসলেকা ধারা 107। তাহলে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা এই সম্পর্কে আলোচনা করেছে কত ধারায়? 107। তো যদি আপনাকে বলে দণ্ডিত হবার পরে শান্তি রক্ষার মুসলেকা, তাহলে 106, দণ্ডিত হওয়ার পূর্বে বা অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা 107। তো এখানে যদি আমরা দেখি 106 ধারার অধীনে দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য মুসলেকা দেওয়া হয় যে আদালতে গোল দিবেন আসামি দণ্ডপ্রাপ্ত হয়, সেই আদালত গোল দিবেন অনধিক 3 বছর সময়ের জন্য শান্তি রক্ষার মুসলেকা প্রদানের আদেশ দিতে পারে। তাহলে যে আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছে সেই আদালত তাকে শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিতে পারে কত সময়ের জন্য? সর্বোচ্চ কত? সর্বোচ্চ 3 বছর। এবং সাধারণত আমি একটু আগে একটা কথা বলছিলাম যে 106 থেকে 153 ক পর্যন্ত যা আছে সব ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশের, বাট এই একটা ধারা একটু বাদ যাবে। 106 ধারাটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই,
106 ধারাও বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত, বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত, তার মানে বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালতও শান্তি রক্ষার মুসলেকার আদেশ দিতে পারে 106 ধারায়। সর্বোচ্চ কত সময়ের জন্য? সর্বোচ্চ কত? 3 বছরের জন্য। আবার 107 ধারার অধীনে দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুসলেকা, তবে এই ক্ষেত্রে মুসলেকা গোল দিবেন 1 বছরের অধিক সময়ের জন্য হবে না। তাহলে শান্তি রক্ষার মুসলেকা যদি 106 ধারায় দেয় তাহলে সর্বোচ্চ কত সময়? 3 বছর। শান্তি রক্ষার মুসলেকা যদি অন্যান্য ক্ষেত্রে দেয় 107 ধারায় তাহলে সর্বোচ্চ কত? বুঝছেন? এখানে একটা কথা একটু লিখে রাখেন যে 106 ধারায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দিতে পারবে না। 106 ধারায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো মুসলেকার আদেশ দিতে পারবে না। 106 ধারায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো মুসলেকার আদেশ দিতে পারবে না। আর দ্বিতীয় শ্রেণী যেহেতু পারবে না, তৃতীয় তো পারবেই না। বুঝছেন? তার মানে 106 যদি কারো আদেশ দিতে হয়, উচ্চ আদালত, দায়রা জজ পারবে, হাইকোর্ট পারবে, আপিল আদালত পারবে, রিভিশন আদালত পারবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে, বাট পারবে না কে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। হুম, জেনে রাখা ভালোতে আমরা চলে আসি। দেখেন, জেনে রাখা ভালো যে 106 ধারায় দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ গোল দিবেন আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে দিতে পারে। তাহলে 106 ধারায় যে আদেশটা, এটা আপিল আদালতও পারে, আবার কে? হাইকোর্ট বিভাগও পারে। হাইকোর্ট বিভাগ হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2টা ভাগ, সবার উপরে আপিল বিভাগ, তারপরে কে? হাইকোর্ট বিভাগ। তারপরে দেখেন, এটাও গুরুত্বপূর্ণ কথা, যে দণ্ডের সাথে শান্তি রক্ষার মুসলেকা দেওয়া হয়েছিল, গোল আন্ডারলাইন করবেন, সেই দণ্ডটি বাতিল হলে উক্ত মুসলেকা বা বন্ড বাতিল হয়ে যাবে। যে দণ্ডের সাথে মুসলেকার আদেশ দিছিল, ধরেন একজন চোররে বললো যে তুমি 1 বছরের কারাদণ্ড ভোগ করবা, 3 বছরের শান্তি রক্ষার মুসলেকা দিবা, এক্সিকিউট করবা। তো আপিলে গিয়ে দণ্ড বাতিল হয়ে গেছে, তাহলে মুসলেকাও অটোমেটিক্যালি কি বাতিল হয়ে যাবে। দণ্ড যদি বাতিল হয়ে যায়, মুসলেকাও অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। 107 এবং 106 ধারার মধ্যে পার্থক্য হলো, 106 ধারায় যে আদালত আসামিকে দণ্ড দেয়, সেই আদালত শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ দিতে পারে। 107 ধারার অধীন শান্তি রক্ষার জন্য মুসলেকার আদেশ, আন্ডারলাইন করবেন, জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে। 107 ধারায় মুসলেকার আদেশ যে দিবে, এটা কে কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা যদি একটু তুলনা করি 106 এর সাথে 107-এর, আসেন একটু তুলনা করি। 106-এ শান্তি রক্ষার মুসলেকা, 107-এও শান্তি রক্ষার মুসলেকা। 106 দিচ্ছে দণ্ডিত হওয়ার পরে, 107-এ দিচ্ছে দণ্ডিত হওয়ার পূর্বে। 106 দিতে পারতেছে কত? 3 বছর। 107-এ কত? 1 বছর। 106 এই যে কার্যক্রমটা, এটা করবে হলো বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত বা আপিল আদালত বা রিভিশন আদালত, নাকি? ইভেন হাইকোর্ট বিভাগও পারে, বাট পারবে না দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর 107-এ মুসলেকার আদেশ যে দেয়, কে দেয়? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা চলে আসি, এখানে একটা ছক আছে, এই ছকটা গুরুত্বপূর্ণ, টেবিল বলা যেতে পারে। তো টেবিলে প্রথম দেখেন 107 ধারা, দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুসলেকা সর্বোচ্চ কত? 1 বছরের জন্য। কে দিতে পারে? ডান সাইডে যদি দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট অথবা কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন 108 ধারা, রাষ্ট্রদ্রোহমূলক বিষয়, গোল দিবেন, রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের মুসলেকা। তার আগে বোঝা দরকার যে রাষ্ট্রদ্রোহ জিনিসটা কি। দণ্ডবিধি 1860-এর 124 ক 124A, যেখানে রাষ্ট্রদ্রোহিতা বা সেডিশনের সংজ্ঞা দিছে। রাষ্ট্রদ্রোহিতা শব্দ শুনে মনে হইতে পারে যে রাষ্ট্রে নিয়ে বা আজে বাজে কথা বলা, বাট বাস্তবে হলো রাষ্ট্রদ্রোহিতা হলো যে সরকারের প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে কোনো কিছু বলা, লেখা, আকার ইঙ্গিতে কোনো কিছু প্রকাশ করা, এটা হলো রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রের প্রতি না, কার প্রতি? সরকারের প্রতি।
রাষ্ট্র কখনো চেঞ্জ হয় না, কিন্তু সরকার কি বলেন চেঞ্জ হয়, একদল গিয়ে আর একদল ক্ষমতায় আসে। এই মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে আমরা যদি কে খারলো একাডেমিতে ওনার নামে আজে বাজে কথা বলি, তাহলে উনি আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারে। এবং তাহলে সেই ক্ষেত্রে আমরা যাতে রাষ্ট্রদ্রোহমূলক কোনো বিষয় যাতে প্রকাশ না করি, মানে আমরা যেন সদাচরণ করি, এই জন্য মুসলেকার আদেশ দিতে পারে কত ধারায়? 108 ধারায়। সর্বোচ্চ কত সময়ের জন্য? 1 বছরের জন্য। এটাও দিবে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন 109 ধারা, এগুলো মনে রাখতে হবে ভাই, একটু বারবার পড়লেই মনে থাকবে। 108 মানে হলো রাষ্ট্রদ্রোহিতা। 109 ভব 109 ভব ঘুরে ও সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুসলেকা। আমরা জানি যে ভব ঘুরে সন্দেহভাজন মানে যারা ভব ঘুরে তাদের আসলে ঠিক ঠিকানা নেই। সন্দেহভাজন মানে হচ্ছে যার আচরণবিধি সন্দেহজনক, এই ধরনের ব্যক্তিকে সদাচরণের মুসলেকার আদেশ দিতে পারে সর্বোচ্চ কত? 1 বছর, ওই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। অতঃপর আমরা যদি চলে আসি অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুসলেকা। অভ্যাসগত অপরাধী, হ্যাবিচুয়াল অফেন্ডার, কিছু কিছু মানুষ আছে যার কাজই হচ্ছে চুরি করা, যার কাজই হচ্ছে মানুষকে নিয়ে আজে বাজে কথা বলা, যার কাজই হচ্ছে খুন করা, এরাই হলো কি অভ্যাসগত অপরাধী। তাহলে অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুসলেকা দিতে পারে সর্বোচ্চ কত? 3 বছর। তাহলে মনে রাখার সহজ পদ্ধতি যদি বলেন যে 106-এ 3 বছর, 110-এ 3 বছর, আর মাঝের গুলো সব 1-1 বছর। তো এর মধ্যে শান্তি রক্ষা হচ্ছে 106 আর 107, সদাচরণ হচ্ছে 108, 109, 110। তার ভিতরে 108 হলো রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয়, 109 সন্দেহভাজন ভবঘুরে, আর 110 হচ্ছে কি অভ্যাসগত অপরাধী। 106টাই শুধু বিচারিক ম্যাজিস্ট্রেট দিতে পারে, আর 108, 107, 108, 109, 110 এই 4টা ধারা এখতিয়ার কার? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন 107 থেকে 110 ধারা পর্যন্ত যে ব্যক্তিকে কেন মুসলেকা দিবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে, তাকে মুসলেকা দেওয়ার আদেশ দিতে পারে 118 ধারায় ম্যাজিস্ট্রেট দিতে পারে। মানে তাকে যে আলটিমেটলি সবকিছু মামলায় সাক্ষ্য টাক্ষ্য নিয়ে যদি মনে হয় যে তারে মুসলেকা দেওয়াই লাগবে, তাহলে তারে মুসলেকার আদেশটা দিবে কত ধারায়? 118 ধারায়। এই মুসলেকার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে, আন্ডারলাইন করবেন, সেটা অত্যাধিক হবে না। মুসলেকার পরিমাণ কি হবে না? অত্যাধিক হবে না। এখন একটা আপনার মুসলেকা দিয়ে দিছে 1 লাখ টাকায়, যে তুমি শান্তি ভঙ্গ করলে 1 লাখ টাকা দিবা, এরকম দেওয়া যাবে না। ম্যাজিস্ট্রেট 118 ধারায় মুসলেকার আদেশ দিলে, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট 118 ধারায় মুসলেকার আদেশ দিলে এটা আপিলযোগ্য আদেশ। পাশে লেখেন 406 ধারা। এই যে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকা যাই দেখ না কেন, আদেশটা দিবে 118 ধারায়। আর 118 ধারায় যদি কোনো আদেশ দেয় সেটা কি আদেশ? আপিলযোগ্য আদেশ। কত ধারায়? 406 ধারায়। কতদিন আমরা আর একটা আপিলযোগ্য আদেশ পেয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি একটু মনে করাই দিই। সেটা হচ্ছে যে ওই যে কুরক্ষিত সম্পত্তির পুনরুদ্ধারে আবেদন করছে 89 ধারায়। 2 বছরের মধ্যে 89 ধারার আবেদনও যদি নামঞ্জুর হয় তাহলে আপিল করা যাবে 405 ধারায়। আর এখানে বললো যে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার আদেশ দেওয়া হবে কত ধারায়? 118 ধারায়। এর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো কি? আপিল। কত ধারায়? 406 ধারায়। তো আমাদের আজান দিয়েছে, নামাজের বিরতি, এরপরে আমরা আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা বিরতির পর দেখি। দেখেন মুসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা। বিরতির আগে আমরা বিস্তারিত আলোচনা করছি যে শান্তি রক্ষার মুসলেকা কতদিন, সদাচরণের মুসলেকা কতদিন, এই সম্পর্কিত। এখন যেটা দেখবো, দেখেন এই 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 যা যা পড়তেছি এইটুক আপনি বুঝতে পারলে আপনার লিখিতর প্রস্তুতিও শেষ। লিখিততে একই জিনিস থেকে প্রশ্ন আসে। তো যদি আমরা দেখি যে মুসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা, এখানে বলেছে যে মুসলেকা সম্পাদনের পন্থা সম্পর্কে 112 থেকে 119 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো প্রথমে যেটা দেখবো, দেখেন 112 ধারা, সেটা হলো কারণ দর্শানো নোটিশ। কারণ দর্শানোর ইংরেজি হচ্ছে শোকজ। শোকজ নোটিশ। কারণ দর্শানোর নোটিশ হচ্ছে শোকজ নোটিশ। অর্থাৎ যখন আপনি 107 থেকে 110 ধারার মামলাটা
ফাইলিং করবেন। ফাইলিং হচ্ছে যে দায়ের করতে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। তো ফাইলিং হওয়ার পরে প্রথম যে আদেশটা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিবে সেটা হলো শোকজ নোটিশ, মানে যার বিরুদ্ধে আপনি মামলাটা করছেন তারে বলবে যে কেন তোমার বিরুদ্ধে এত টাকার মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে না, তুমি কারণ দর্শাও। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর 107 থেকে 110 ধারায় উল্লেখিত কোনো ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের আদেশ প্রদানের পূর্বে তাকে আন্ডারলাইন করবেন 112 ধারায়। কত ধারায়? 112 ধারায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। কারণ দর্শানোর নোটিশ, এটা আন্ডারলাইন করবেন। কারণ দর্শানোর নোটিশে কি কি থাকবে দেখেন। কারণ দর্শানোর নোটিশে অভিযোগের সারমর্ম, কি বলেন? অভিযোগের সারমর্ম মানে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করছে এটা একটা সারমর্ম থাকবে। মুচলেকার কার্যকাল, মানে আপনি কতদিনের জন্য মুচলেকা দিবেন, জামিনদারের সংখ্যা, ওই যে আর বলে দেয় যে একজন আইনজীবীর জিম্মায় বা গণ্যমান্য একজন ব্যক্তির জিম্মায় কয়জন ব্যক্তির আপনার জামিনদার হবেন ইত্যাদি উল্লেখ থাকবে। তাহলে শোকজ নোটিশটা দিচ্ছে কত ধারায়? 112 ধারায়। আর 112 ধারায় যে শোকজ নোটিশটা দিচ্ছে সেখানে উল্লেখ থাকতেছে অভিযোগের সারমর্ম, মুচলেকার কার্যকাল, জামিনদারের সংখ্যা ইত্যাদি। 113 ধারা অনুসারে দেখেন, 113 ধারা অনুসারে যে ব্যক্তির সম্বন্ধে উক্তরূপ আদেশ দেওয়া হবে ওই ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে, এটা আন্ডারলাইন করেন, আদালতে কি থাকলে? ওই ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। অর্থাৎ যার বিরুদ্ধে মামলাটা দায়ের করা হয়েছে ওই ব্যক্তি যদি ওই মুহূর্তে আদালতে উপস্থিত থাকে তাহলে তাকে সেটা কি করবে? পড়ে শোনাবে। এটা বলছে কত ধারা? 113। আপনি আমাদের এখানে যদি মোটামুটি একটু মনোযোগ দেন তাহলে আপনার পড়া এখান থেকে 70% হয়ে যাওয়ার কথা। তাহলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে 112-তে। কারণ দর্শানোর নোটিশে কতদিনের মুচলেকা, কে কে জামিনদার, এগুলো উল্লেখ থাকবে। আর স্বয়ং যার বিরুদ্ধে মামলাটা করা হলো সে যদি ওই মুহূর্তে আদালতে উপস্থিত থাকে তাহলে তাকে ওই বিষয়টা পড়েও শোনাবে। এটা বলছে কত? 113। এরপরে যদি আমরা আসি যে সমন বা ওয়ারেন্ট জারি, সমন বা ওয়ারেন্ট জারি, এর আগে আমরা সমন বা ওয়ারেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করছি না? সমন মানে হলো কাউকে জানানো যে আপনার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, অমুক তারিখে হাজির হতে হবে, এটা হলো সমন। আর ওয়ারেন্ট হলো তারে জানানো প্লাস তারে ধরে নিয়ে আসছে, আইন মানে পুলিশ গিয়ে তারে কি গ্রেফতার করে নিয়ে আসছে। তো ফৌজদারি কার্যবিধি 1898 এর আন্ডারলাইন করবেন 114 ধারা অনুসারে। 114 ধারা অনুসারে যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে তবে উক্ত ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করবে, অথবা উক্ত ব্যক্তি যদি আইনগত হেফাজতে বা জিম্মায় থাকে, এটা আন্ডারলাইন করেন, আইনগত হেফাজতে বা জিম্মায় থাকে। মানে ওই ব্যক্তি যদি আদালতে উপস্থিত না থাকে তাহলে তারে দিচ্ছে সমন। আর যদি জানে যে ওই ব্যক্তি অলরেডি আর একটা মামলায় আছে, অলরেডি একটা মামলায় আছে, তাইলে দিবে কি? তাহলে যে অফিসার হেফাজতে বা জিম্মায় ওই ব্যক্তি আছে ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটা ওয়ারেন্ট জারি করবে। এখানে একটা বিষয় উল্লেখ মানে মনে রাখেন, যদি ওই ব্যক্তি এইভাবে এরকম পরিস্থিতি ওই ব্যক্তি অন্য কোনো মামলায় গ্রেফতার হয়ে থাকে, মানে অলরেডি সে জেলে আছে, তাহলে দিবে হচ্ছে কি? ওয়ারেন্ট। আর যদি সে এমনিতে নর্মালি থেকে থাকে তাহলে দিবে তাকে সমন। এই সমন অথবা ওয়ারেন্ট যাই দেখ না কেন এটা দিচ্ছে কত ধারায়? 114 ধারায়। 114 ধারায়। এরপরের যে বিষয়টা সেটা হলো সমন বা পরোয়ানার সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ সংযুক্ত। এখন আপনার কাছে মনে হইতে পারে যে একবার তো শোকজ নোটিশ দিল, তারপরে আবার সমন ওয়ারেন্টের দরকার কি? শোকজ নোটিশ তো দিছে, তারপরে সমন নোটিশের দরকার, সমন বা ওয়ারেন্টের দরকার কি? বা তাহলে শোকজ নোটিশ একবার যাবে, সমন একবার যাবে, তাহলে কি দুইবার যাবে কিনা? এটার সমাধান দিয়ে দিয়েছে 115 ধারায়। দেখেন যে ফৌজদারি কার্যবিধির 115 ধারা অনুসারে 114 ধারায় প্রদত্ত সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ একত্রে সংযুক্ত করে অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে হবে। মানে এই যে আপনার শোকজ নোটিশ প্লাস সমন বা শোকজ নোটিশ প্লাস ওয়ারেন্ট, এই দুইটা জারি করতে হবে কি একসাথে।
একসাথে সংযুক্ত করে জারি করতে হবে, এটা বলছে কত ধারা? 115। তাহলে যখন পড়বেন অবশ্যই বুঝে বুঝে পড়বেন, নট মুখস্থ। বুঝে বুঝে যদি আমরা পড়ি, তাহলে এখানে একটা বিষয় যদি এভাবে চিন্তা করেন যে মামলা করার সাথে সাথে তারা শোকজ নোটিশ দিচ্ছে 112, উপস্থিত থাকলে পড়ে শোনাচ্ছে 113, সমন বা ওয়ারেন্ট দিচ্ছে 114, সমন ওয়ারেন্ট প্লাস শোকজ নোটিশ একসাথে জারি করতেছে, এটা কত? 115। বুঝছেন? তারপরে দেখেন ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা। ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 116 ধারায় ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, এটা বিবিআই আন্ডারলাইন করেন, শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে, কোন মুসলেকা? শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে গোল দিবেন অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে পারে। অর্থাৎ একটা মামলা যার বিরুদ্ধে দায়ের করা হয়েছে তাকে তো তারিখে তারিখে হাজির থাকতে হয়। এখন আদালত যদি যৌক্তিক মনে করে যে সে একজন বৃদ্ধ মহিলা, সে একজন সরকারি চাকরিজীবী, বা সে একজন অসুস্থ ব্যক্তি, তখন আদালত তাকে নির্দেশ দিতে পারে যে ঠিক আছে, আপনার সশরীরে আসার প্রয়োজন নাই, আপনার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হলো, আপনার আইনজীবী আপনার হাজিরা দিবে। বাট কোন ধরনের মুসলেকার ক্ষেত্রে? শান্তি রক্ষার। কত ধারায়? 116 ধারায়। এরকম আরো একটা বিধান আমরা পাবো, সেটা হলো যে ফৌজদারি মামলার ক্ষেত্রে, সিআর মামলার ক্ষেত্রে, সেটা সামনে গিয়ে পাবো 205 ধারায়। 205 ধারায় অব্যাহতি দেওয়া হয় যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ যার কাছেই যান না কেন, সেই ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হলো 205-এ। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে তাও শুধুমাত্র কোন ক্ষেত্রে? শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে কত ধারায়? 116 ধারায়। তো এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে যে কোন ধরনের মুসলেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে? শান্তি রক্ষা। কত ধারায়? 116 ধারায়। কার বিরুদ্ধে? অভিযুক্ত ব্যক্তি না যিনি মামলা করতে? কাকে? অভিযুক্ত ব্যক্তি। এরপরে আমরা চলে এসেছি অনুসন্ধান। দেখেন একটা বিষয় বলি, সেটা হলো যে সাধারণত আমরা যেটা জানি যে ফৌজদারি মামলায় সামনে আমরা পড়বো আবার যে চার্জ গঠনের আগের যে পর্যায়, একটা মামলায় যারা কোর্টে যান বা না গেলেও সমস্যা নাই, ওই ট্রায়াল কোর্টে গিয়ে আসামির বিরুদ্ধে বলে যে আপনার বিরুদ্ধে এত এত ধারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তখন সে বলে আমি নির্দোষ, বা কেউ কেউ দোষী বললে বলতে পারে। এই যে যে বিষয়টা হলো, এটা হলো চার্জ গঠন। তো একটা ফৌজদারি মামলায় চার্জ গঠনের আগের পর্যায়ে বলে ইনকোয়ারি, অনুসন্ধান, আর চার্জ গঠনের পরের পর্যায়ে বলে বিচার। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে এই যে যে শান্তি রক্ষার মুসলেকা বা সদাচরণের মুসলেকা, এই মামলায় কোনো চার্জ গঠন নাই। বুঝছেন? সো এই মামলায় কোনো বিচারও নাই। এই মামলায় নামে বিচার হচ্ছে, বাট এই জিনিসটারে আইনের ভাষায় বিচার বলে না, এই জিনিসটার বলে কি? অনুসন্ধান, ইনকোয়ারি। বুঝছেন? ওই যে বন্ডের নির্দেশ দেয়, উকিল সাহেবরা হট্টগোল লাগাইছে, এক পক্ষ আর এক পক্ষ ই করতেছে, তো যাই করুক না কেন, ম্যাজিস্ট্রেট আবার একজনের জিজ্ঞেস করতেছে আপনি বলেন কি হয়েছে। এই জায়গা যা যা হচ্ছে সবকিছু কিসের অন্তর্গত? অনুসন্ধানের অন্তর্গত। এগুলার অ্যাকচুয়ালি বিচার বলে না। তো এই মুসলেকা, শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার মামলায় অনুসন্ধান সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 117 ধারায়। দেখেন, সংবাদের সত্যতা নির্ধারণ করতে ম্যাজিস্ট্রেট 117 ধারায় অনুসন্ধান করবে এবং যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হবে সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে বাস্তবে দেখবেন যে উকিল সাহেবরা মামলা করছে 107, সাথে আছে 117 সি লেখা, বাট অ্যাকচুয়ালি 117 ধারায় কোনো সি নাই। 117 ধারায় যেটা আছে সেটা হলো 3। তো এখন 107-এ তো আছে যে দণ্ডিত হওয়ার পূর্বে মুসলেখা 1 বছরের জন্য, বাট 117-তে কি আছে? 117-তে যেটা আছে সেটা হলো যে মামলা আপনি দায়েরের সাথে সাথে আদালত ইচ্ছা করলে, মামলা চলমান আছে, উভয় পক্ষের ভালোভাবে না শুনে সাক্ষ্য গ্রহণ না করেও আর একজনের অন্তর্বর্তীকালীন মুসলেখা সম্পাদনের নির্দেশ দিতে পারে, যে শুনামেলা পরে আগে তুমি মুসলেখা দাও। এই নির্দেশ দেওয়ার ক্ষমতাও ম্যাজিস্ট্রেটের কি বলেন আছে। এছাড়া উভয় পক্ষ উপস্থিত হলে যে দুইজন শুনতেছে, কখনো কখনো সাক্ষীরা আসে যে শুনতেছে, এই সব অনুসন্ধান, এই সব কিছু সম্পাদন করবে কত ধারায়? 117 ধারায়। বুঝতে পারছেন মিলন সাহেব? তাহলে 117 ধারা, এই 107 ধারার কোর্টে যে যত যাই হোক না কেন, এই যে সাক্ষ্য গ্রহণ করতেছে, উভয় পক্ষের বক্তব্য শুনতেছে, এই সব কিছু আছে কত ধারায়? 117-তে। 117-তে। বুঝছেন? এখন
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তো দুইটা আদেশ দিতে পারে, হয় তারা মুসলেকা সম্পাদনের আদেশ দিবে, না হলে তারা অব্যাহতি দিবে নাকি। যদি মনে হয় যে সে আসলেই হুমকি দামকি দিছে বা শান্তি ভঙ্গ করতে পারে, তাহলে তাকে মুসলেকা সম্পাদনের আদেশ দিবে। যদি মুসলেকা সম্পাদনের আদেশ দেয়, আদেশটা দিবে 118-তে। আর যদি মনে করে যে না, সে হচ্ছে ভদ্র, তার দ্বারা এরকম কোনো শান্তি ভঙ্গের আশঙ্কা নাই, তাহলে তারা অব্যাহতি দেবে 119 ধারায়। বুঝছেন? তাহলে যদি মুসলেকার নির্দেশ দেয় কত, 118। আর যদি দেখে যে না, একজন এর দ্বারা শান্তি ভঙ্গের বা অসদাচরণের কোনো আশঙ্কা নাই, তাহলে অব্যাহতি দেবে, এটা কত, 119। এই যে দেখেন, মুসলেকা সম্পাদনের আদেশ প্রদান 118 ধারা অনুসারে 117 ধারা উল্লেখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা বিনা জামিনদারে একটি মুসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট সে মর্মে আদেশ দিবে। উল্লেখ্য যে 118 ধারায় মুসলেকা সম্পাদনের আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 406 ধারায় দায়রা জজ আদালতে আপিল করতে পারে। একটু আগেই পড়লাম না যে মুসলেকার আদেশ দিলে 118-তে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি, আপিল। কত ধারায়? 406 ধারায়। যদি কেউ জামানত প্রদানে ব্যর্থ হয়, তাহলে উক্ত ব্যক্তি 123-এর 3 ধারা অনুসারে অনধিক 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। যদি কেউ জামানত প্রদানে কি হয়, ব্যর্থ হন, তাহলে তার কারাদণ্ড হতে পারে কতদিন? 3 বছর। এটার অর্থ হলো যে ওনাকে বলছে এখানে দুইটা বিষয়, যারে মুসলেকা দিতে বলছে সে যদি মনে করে যে আমি মুসলেকা দিব না, আমি তো মুসলেকা, আমি তো শান্তিভঙ্গ করি নাই, আমার শুধু শুধু মুসলেকা দিতে বলছে, সে একদিক সংক্ষুব্ধ, তাহলে তার প্রতিকার আছে দায়রা জজের কাছে কি করা, আপিল করা। কত ধারায়? 406 ধারায়। আর যারে মুসলেকা দিতে বলছে সে টোটালি ইগনোর করছে যে আমি দেশে আদেশ দেখ, আমি কোনো মুসলেকা দিতে পারবো না, তাহলে তার কারাদণ্ড হতে পারে কত বছর? 3 বছর। 123-এর 3। দুইটা বিষয় কিন্তু, একটা হলো সে যদি আইনগত সংক্ষুব্ধ হয়েছে এবং আইনগত প্রতিকার চায়, তাহলে আপিল করবে দায়রা জজের কাছে 406। আর সে আপিল করে নাই আর মুসলেকাও দিবে না, তাহলে শাস্তি হবে কত? 3 বছর। বুঝছেন? উক্ত কারাদণ্ডের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারে। এখন একবার যদি কারাদণ্ড দিয়ে ফেলে, তাহলে আর কারাদণ্ডের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। এদের বিরুদ্ধে আর কি করা যাবে না, আপিল করা যাবে না। বা জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড 125 ধারায় বাতিল করতে পারে। তাহলে অ্যাকচুয়ালি কারাদণ্ড যদি দিয়ে ফেলে, আপনার প্রতিকার হলো দুইটা, এক হয় রিভিশন করবেন, আর নাহলে জেলা ম্যাজিস্ট্রেট, আর না হলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করতে হবে। কত ধারায়? 125 ধারায় দরখাস্ত করতে পারেন, বা জেলা ম্যাজিস্ট্রেটের যদি হৃদয় নরম হয়, উনি এটা বাতিলও করতে পারে। কত ধারায়? 125 ধারায়। তো এই হচ্ছে কথা। এখন প্রশ্ন এসে যায়, এই যে কারাদণ্ডটা হবে, এটা কি সশ্রম নাকি বিনাশ্রম? যদি কাউরে মুসলেকার নির্দেশ দিচ্ছে, সে মুসলেকা দেয় নাই, এখন কারাদণ্ডটা কি সশ্রম নাকি বিনাশ্রম? অনেকে সশ্রম বিনাশ্রম বুঝেন না। সশ্রম বিনাশ্রম মানে হলো যারে কারা ভোগ করতে নির্দেশ দিচ্ছে, সে জেলখানার ভিতরে গিয়ে আরামায়েশ করবে, মানে কোনো কাজ বাজ করবে না, এটা হলো বিনাশ্রম। আর যখন তাকে কোনো কাজ করতে বলবে, জেলের ভিতরে গিয়ে তারা ওই ওই যে কোনো কাজের কথা বলতে পারে আর কি, তাহলে সেই ক্ষেত্রে সেটারও বলে কি, সশ্রম। ধরেন সাবানা হইলে তারে সেলাই মেশিন ধরাই দিল যে সেলাই করো, আর জসিম হইলে তারে বললো যে লাকড়ি বয়ে নিয়ে চলো। আচ্ছা, তাহলে এখানে দেখি 106 থেকে 108 ধারা, এখানে যে কারাদণ্ডটা দিবে সেটা হলো বিনাশ্রম। 106 থেকে 108 কি বিনাশ্রম, আর 109 আর 110 এখানে সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে। বললেন 106 থেকে 108 কি বিনাশ্রম, আর 109 থেকে 110 সশ্রম অথবা বিনাশ্রম। লেখা আছে। আচ্ছা, আমরা চলে আসি অব্যাহতি। এখন যদি তাকে কি করে, যদি তাকে মুসলেকা সম্পাদনের নির্দেশ না দেয়, যদি অনুসন্ধানের পর মনে হয় যে এই লোক কিছু করে নাই, তাইলে তো ওরে কি দিবে, অব্যাহতি। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুসলেকা সম্পাদন প্রয়োজনীয় না হলে আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে। 119 ধারায় বলা হয়েছে
117 ধারার অধীন অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য তার একটি মুসলেকা সম্পাদন করার প্রয়োজন নাই, তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে এবং উক্ত ব্যক্তি যদি শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে তাহলে তাকে মুক্তি দিবে। এই কথাটার অর্থ হলো যদি সে ছাড়া থাকে, মানে সে আদালতে ওই মুহূর্তে উপস্থিত ছিল, তাহলে মামলার দায় হচ্ছে তার কি দিছে, অব্যাহতি দিছে। আর অলরেডি সে ওয়ারেন্ট অনুসারে কারাগারের মধ্যে আছে, তাহলেও তারা কারাগার থেকে কি দিবে, মুক্তি দিবে। তো এই হচ্ছে, এখানে একটু লিখে রাখেন 119 ধারা সমান সমান রিভিশন, একটু জানা থাক 119 ধারা সমান রিভিশন। লিখছেন? তো তাহলে যদি অব্যাহতি দিয়ে দেয় তাহলে সংক্ষুব্ধ কে, যিনি মামলা করছে সে, তার প্রতিকার কি, রিভিশন। তো আমরা এক কথায় যদি এইভাবে এইভাবে যদি একটু মনে করার চেষ্টা করেন যে 106(7) শান্তি রক্ষার মুসলেকা, 106 3 বছর, 107 1 বছর, 108 9 10 সদাচরণের মুসলেকা, 8 রাষ্ট্রদ্রোহিতা, 9 সন্দেহভাজন ভবঘুরে, 10 অব্যাহত অপরাধী, 8 9 1 1 10 হচ্ছে 3। সর্বপ্রথম মামলা করলে কারণ দর্শানোর নোটিশ দিবে 112। কারণ দর্শানোর নোটিশে কয়জন জামিনদার, তারপরে মুসলেকার কার্যকাল ইত্যাদি উল্লেখ থাকবে। সে যদি উপস্থিত থাকে পড়ে শোনাবে 113। সমন বা ওয়ারেন্ট দিবে 114। সমন ওয়ারেন্ট শোকজে একসাথে যাবে 115। শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেবে 116। ও অনুসন্ধান করবে 117। অনুসন্ধানের পরে যদি মনে হয় যে এ আসলেই শান্তিভঙ্গ বা অসদাচরণ করতে পারে তাহলে মুসলেকা সম্পাদনের নির্দেশ দিবে 118। আর যদি মনে করে যে না করতে পারে না তাহলে অব্যাহতি দিবে 119। এর মধ্যে 118-র বিরুদ্ধে প্রতিকার হলো আপিল 406 ধারায়, আর 119-এর বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। মুসলেকা সম্পাদনের নির্দেশ দিয়েছে, মুসলেকা সম্পাদন করে নাই, 123-এর ধারায় কারাদণ্ড হইতে পারে 3 বছর। এই 3 বছরের বিরুদ্ধে আপিল করা যাবে না, রিভিশন করা যাবে, অথবা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যাবে কত ধারায়, 125 ধারায়, যে বাতিলের জন্য। এছাড়া এই যে কারাদণ্ডটা হলো 106 7 8 বিনাশ্রম, আর 9 10 সশ্রম অথবা বিনাশ্রম। তো এখানে আমরা একটা আইন পাঠে চলে আসি, আসেন। মুসলেকা না প্রদানের শাস্তি এখানে সব লেখা টাকা আছে, ঠিক আছে। আর জেনে রাখা ভালোর মধ্যেও যা আছে পড়ছি আমরা, এগুলো সব জানা। বিগত বছরের প্রশ্নের উপরে একটা কথা আছে, এটা একটু দেখেন। মামলার প্রেক্ষাপট অনুসারে, পাইছেন কি? বিগত বছরের প্রশ্নের উপরে মামলার প্রেক্ষাপট অনুসারে প্রত্যেকটি জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে, অত্যাধিক হবে না। মানে ওই যে সিকিউরিটি, এটা নির্ধারণ করবে মামলার প্রেক্ষাপট অনুসারে, এটা কি হবে না, অত্যাধিক হবে না। 123 ধারা বলছে, এটা অ্যাকচুয়ালি হবে 118 ধারা। যদি কারো বইতে থেকে থাকে তাহলে লিখবেন কত, 118। মানে এই যে মুসলেকার পরিমাণ এটা অত্যাধিক হবে না, অত্যাধিক হবে না, এই কথাটা বলছে। এই জায়গায় লেখা আছে 123, বাট অ্যাকচুয়ালি হবে 118। আমরা বিগত বছরের প্রশ্নে আসি। ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো ব্যক্তির সদাচরণের মুসলেকা দেওয়ার আদেশ দিতে পারে কে? এই জায়গায় দেখেন মুসলেকার কথা আসলেই জেলা ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কি পারবে? জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এই পীযূষ সাহেব, কেউ বলবেন না। পীযূষ সাহেব এই প্রশ্নটাই জানতে চাইছে যে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো ব্যক্তি সদাচরণের মুসলেকা দেওয়ার আদেশ দিতে পারেন নাকি। এই সদাচরণের মুসলেকার আদেশ দিতে পারেন, এই কারণে উত্তর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। বাট যদি এখানে প্রশ্নটা হতো যে কোনো ব্যক্তির শান্তি রক্ষার মুসলেকার দেওয়ার আদেশ দিতে পারেন, তাহলে উত্তর কোনটা কোনটা হতো বলেন? সদাচরণ না থেকে যদি শান্তি রক্ষা থাকতো তাহলে উত্তর কি হতো বলেন? কেউ বলেন না, সবাই জিজ্ঞেস করবো একে একে। আর কেউ পারতো? অপশনে তো নির্বাহী ম্যাজিস্ট্রেট নাই, অপশনের মধ্যে বলেন উত্তর। যদি সদাচরণের জায়গা যা শান্তি রক্ষা থাকতো তাহলে উত্তর কোনটা হতো এটা বলেন, বলে ছেড়ে দেন, কোনটা হতো?
জেলা ম্যাজিস্ট্রেট হতো না? কোনটা হতো বলেন, উত্তর বলেন। জেলা ম্যাজিস্ট্রেট পূর্ণ। এই জায়গার অপশন গুলোতে কোনটা উত্তর হতো সেটা বলেন। জেলা ম্যাজিস্ট্রেট আর হতো না? লুৎফর সাহেব। স্যার না ভুল হইছে। এই নির্মল থামেন, ডিজিটাল শর্টকানি খাবেন। বলেন লুৎফর বলেন। জেলা ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আপনার কি কারণে এত ইউনিক উত্তর দিতে মন চায়? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন জায়গায় পড়ছি এতক্ষণে? তাহমিনা বলেন। বিচারিক ম্যাজিস্ট্রেট কো, অপশন দেখে বলেন। অপশনে বিচারিক কো, মানে আপনাদের উত্তর শুনতে যাচ্ছি যে কোনটা, আপনার উত্তর কোনটা বলেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আছেন। লুৎফুন্নার বলেন, আপনি বলেন। আর হতো না? 106-7 কিছু বলে নাই, যার শান্তি রক্ষা আছে, তাহলে উত্তর কি কি হতো? এই তিনটা হতো, তাই তো? এবার নির্মল সোনা বলেন দেখি, আপনি কি বলবেন, বলেন নির্মল। স্যার হ্যাঁ স্যার বলবো? বলেন। স্যার আপনি যেটা বলছেন, স্যার আপনি যেটা বলছেন সেটা জানতে চেয়েছেন যে শান্তি রক্ষার মুচলেখা কে দিতে পারে। তাহলে এখানে তো অপশন তো স্যার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি তো পারে না, জেলা ম্যাজিস্ট্রেট পারে না, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেহেতু বিচারিক ম্যাজিস্ট্রেট, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেহেতু বিচারিক ম্যাজিস্ট্রেট, স্যার এই দুইজনই পারে। জেলা ম্যাজিস্ট্রেট পারে না? কোন জায়গা বলছে যে পারে না? এই জায়গায় যদি শান্তি রক্ষা স্যার কথাটা জেলা থাকতো, ম্যাজিস্ট্রেট তো জেলা ম্যাজিস্ট্রেটও হতো, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হতো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও হতো। এই জায়গায় কি শান্তি রক্ষা আপনারা বলছে 106 নাকি 107? শান্তি রক্ষার মুচলেখা তো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে হচ্ছে 107-এ, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইন্ডা পারে কততে? 106। তাহলে উত্তর হতো কয়টা? তিনটা। লুৎফর সাহেব, আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন বললেন? আমার মন জানতে চাচ্ছে, একটু বলেন। সবসময় আপনার কাছে উদ্ভট উদ্ভট কিছু পাই, কি কারণে বলেন। ও আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন আছে এগুলো কষ্ট করে পড়বেন, সব পারা যাবে ইনশাল্লাহ। আমরা যে আলোচনা করলাম এটা যদি পারেন, বাদ বাকি সব ইনশাল্লাহ পারবেন। 18 নম্বর প্রশ্নটা যদি একটু পড়ি। 18 নম্বর প্রশ্ন পুরাতন বইতে আছে কিনা নট শিওর। দেখেন, যদি নাবালকের বিরুদ্ধে মুচলেকার আদেশ দেওয়া হয় তাহলে তার মুচলেকা সম্পাদন করবে কে? তার জামিনদার। এটুকু মনে রাখেন, নাবালকের বিরুদ্ধে মুচলেকার আদেশ দিলে মুচলেকা সম্পাদন করবে কে? জামিনদার। তারপরে 19 নম্বর প্রশ্নটা যদি দেখি, মুচলেকা বা বন্ড সম্পাদিত হতে পারে জামিনদার সহ বা কি জামিনদার ব্যতীত? জামিনদার সহ বা জামিনদার ব্যতীত। তারপরে এখানে একটা 22 নম্বর প্রশ্নটা একটু যদি পড়ি, যে সবশেষেরটা শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার জন্য গোল দিবেন জামিনদারের অব্যাহতি, ডিসচার্জ অফ সিউরিটিস। জামিনদারের অব্যাহতি দিতে পারে কে? উত্তর হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। ডান পাশে দেখেন 126, 126-126-এর নিচে এবং দিয়ে লেখেন 502 ধারা, এবং দিয়ে লেখেন 502 ধারা। তাহলে জামিনদারের অব্যাহতি কি আমি বোঝাচ্ছি, বাট জামিনদারের অব্যাহতি আমাদের সিআরপিসি তে, ফৌজদারি কার্যবিধিতে 2 জায়গায় আছে। কয় জায়গায়? 2 জায়গায়। একটা হলো 126 আর একটা কত? 502 ধারা। 126 আর 502। জামিনদারের অব্যাহতি মানে হলো যে আপনার জামিনদার যিনি হইছে, তখন আদালত যখন মুচলেকার মেয়াদটা শেষ, তাহলে জামিনদাররে কি দিবে? অব্যাহতি। ধরেন 6 মাসের শান্তি রক্ষার মুচলেকা দিছিল আইনজীবীর জিম্মায়, 6 মাস শেষ, তাহলে মুচলেকার মেয়াদ শেষ, জামিনদারের কি? অব্যাহতি। এটা হলো একটা প্রসিডিউর। আর একটা প্রসিডিউর, আইনজীবী এসে বলতেছে যে ফটকা দিন এসে জামিনদার আমি হব না, যদিও আমি হয়েছিলাম 1 মাস শেষ, দিন এসছে, তখন ডেকে বলবে যে নতুন জামিনদার ঠিক করো, আর এই জামিনদারকে কি দিয়ে দিবে? অব্যাহতি দিয়ে দিবে। তাহলে জামিনদারের অব্যাহতি কোথায় কোথায় আছে? 126 আর কত? 502।
ধারা 122 লেখেন। পাওয়ার টু, POWER, পাওয়ার টু TO, রিজেক্ট, REJECT, রিজেক্ট, power to reject, 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 SURETIES, power to reject sureties। নিচে লেখেন জামানত বা জামিনদার প্রত্যাখ্যান, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান। লিখছেন জামানত বা জামিনদার প্রত্যাখ্যান। নিচে আর একটু লেখেন ব্র্যাকেটে প্রতিকার, আপিল 406 ক ধারা, আপিল 406 ক ধারা, আপিল 406 ক ধারা। আপিল 406 ক ধারা। একটু বুঝতে হবে। পাওয়ার টু রিজেক্ট সিউরিটিস, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে আপনারে আদালত বলছে যে 10,000 টাকার বন্ডে একজন গণ্যমান্য ব্যক্তির জামিনদার হবে আর 10,000 টাকার বন্ড সম্পাদন করবেন। এখন আপনি যারে জামিনদার হিসেবে উপস্থাপন করতেন, আদালত বলছে যে ইনারে জামিনদার হিসেবে প্রত্যাখ্যান করলাম, ইনি জামিনদার হতে পারবেন না, কারণ আদালতের দৃষ্টিতে উনি গণ্যমান্য ব্যক্তি না। ব্যাপারটা আছে অনেকটা এরকম যে আপনি ছোটবেলায় আমরা স্কুল কামাই করলে পাড়ার বড় বাইরে ধরে নিয়ে গেছেন, যিনি আমার অভিভাবক, তখন শিক্ষক বলতেছে যে না এই তোমার অভিভাবক না, তোমার বাপ মারে নিয়ে আসো। তাহলে এই যে যদি সে মনে করে যে না আসলেই আমার অভিভাবক সে, মানে তাহলে সে সংক্ষুব্ধ, তাহলে আপিল করবে কত ধারায়? 406 ক ধারায়। তাহলে জামিনদার বা জামানত প্রত্যাখ্যান কত ধারায় আছে? 122 ধারায়। আর 122 ধারায় জামিনদার বা জামানত যদি প্রত্যাখ্যান করে তাহলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আপিল কত ধারায়? 406 ক ধারায়। বুঝছেন? আমরা 3 জায়গায় আপিল করছি। 89 ধারায় আবেদন নামঞ্জুর হইলে 405 আপিল, 118 ধারার আদেশের বিরুদ্ধে 406 আপিল, 122 ধারার আদেশের বিরুদ্ধে 406 ক ধারায় আপিল। স্টার দিয়ে আরেকটা কথা একটু লিখে রাখেন যে মুসলেকা ভঙ্গ করলে, মুসলেকা ভঙ্গ করলে মুসলেকার অর্থ প্রদানে বাধ্য থাকবে। মুসলেকা ভঙ্গ করলে মুসলেকার অর্থ প্রদানে বাধ্য থাকবে। মুসলেকা ভঙ্গ করলে মুসলেকার অর্থ প্রদানে কি থাকবে? বাধ্য থাকবে। এটার অর্থ হলো কাউরে বললো যে তুমি 50,000 টাকার মুসলেকায় 6 মাসের শান্তিভঙ্গের মুসলেকা দেওয়া, 50,000 টাকার বন্ডে আর কি। তো এখন 1 মাস পরে সে শান্তিভঙ্গ করছে, তাহলে সে ওই 50,000 টাকা দিতে কি বাধ্য থাকবে আদালতের কাছে। এই হচ্ছে কথা। তো শান্তি রক্ষা সদাচনের মুসলেকা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। অনেক বেশি জেনে গেছেন, পরীক্ষায় এত আসে না, বাট যা যা জানাইলাম এগুলা যারা 7 ধারার কোর্টে যান তাদের ও কাজে লাগবে। কঠিন আছে? কঠিন না, না 502 জেলা ম্যাজিস্ট্রেট না, 502 দিবে সংশ্লিষ্ট
502 যে সংশ্লিষ্ট যে আদালত, বিচারিক আদালত, সে যে মুসলেকা দিছিল সে। তানভীর সাহেব ভাবছেন যে আজকে বাইসে গেছি, কোনো প্রশ্ন টশ্ন করে নাই। তাহলে মুসলেকা তানভীর সাহেব দিয়ে শুরু করি। তানভীর সাহেব, সদাচরণের মুসলেকা বিচারিক ম্যাজিস্ট্রেট কখন নির্দেশ দেয়? কি পারেন না নাকি? কি ভালোভাবে চিন্তা করেন, সদাচরণের মুসলেকার আদেশ বিচারিক ম্যাজিস্ট্রেট কখন দেয়? কেউ বলবেন না। মিলন, সদাচরণের মুসলেকার আদেশ বিচারিক ম্যাজিস্ট্রেট কখন দেয়? আখিনুর, দণ্ড দেওয়ার পরে। প্রায় কাছাকাছি আসছে। এই পীযূষ, সদাচরণের মুসলেকার আদেশ দেয় বিচারিক ম্যাজিস্ট্রেট কখন? মামলা চলাকালীন সময় দিতে পারে? পূর্বে। আমাদের লুৎফর সাহেব কি বলে? না পারবেন, আপনি বলেন, আপনার ইউনিক উত্তরে শুনতে যাই, বলেন বলেন। পিপাস বাইন কি বলেন? সদাচরণের মুসলেকা বিচারিক ম্যাজিস্ট্রেট কখন দেয় আদেশ? যে কোনো পর্যায়ে। আর একটু কাছাকাছি আসছে। ওমর ফারুক, না। আফরোজা কি বলেন? দণ্ডিত হওয়ার পর্বে। না, আপনি একটু দূরে চলে গেছেন, পরে। আলম ভাই কি বলেন? কেন পারে না? বলেন বলেন। এই সদাচরণের মুসলেকা তো 108, 109, 110 জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট পারে দিতে। শান্তি রক্ষার পারে না। মুসলেকা নাই 106 ধারায় বিচারিক ম্যাজিস্ট্রেট পারে। সো যারা বলছেন দণ্ডিত হওয়ার পূর্বে, পরে, পর্যায়ে, সদাচরণের মুসলেকার আদেশ তো বিচারিক ম্যাজিস্ট্রেট পারে না। বুঝতে পারছেন? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, ইমন সাহেব বলেন তো, যে মুসলেকার আদেশ এটা মানে দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম কোন পর্যায়টা অনুসরণ করে? আপনি মামলা দায়ের করলেন গিয়ে, সর্বপ্রথম কোন পর্যায়টা আদালত অনুসরণ করবে? সর্বপ্রথম তাকে শোকজ নোটিশ দিবে। কত ধারায়? আপনার 112 112। সানজিদা বলেন তো, যে শোকজ নোটিশ পড়ে শোনাবে কখন তারে? কখন পড়ে শোনাবে? কখন? যদি ওই লোকটা ওই মুহূর্তে আদালতে কি থাকে, উপস্থিত থাকে, তখন তাকে পড়ে শোনাবে, নাকি? পিজুর সাহেব দেখি বলেন তো, সদাচরণের মুসলেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত ধারায়? আইনজীবীর মাধ্যমে হাজিরা। সদাচরণের মুসলেকার ক্ষেত্রে আশা অভিযুক্তরা বলবে যে আপনারে অব্যাহতি দেওয়া হলো, আইনজীবী আপনার হাজিরা দিবে কত ধারায়? এই যে কাছাকাছি তো, বলেন। পূর্ণ 116। লুৎফর সাহেব কত ধারায়? 116। তাহমিনা 116তেই। তানবিন কি বলেন? জানেন না কেন? বলেন কিছু। অনলাইনে কেউ বলেন তো, অনলাইনে স্যার কেউ পারে বলেন। না, পারে না, পারে কেন না পারে স্যার। না? কারণ স্যার সদাচরণের, স্যার 116-তে তো শান্তি রক্ষার মুচলেকা স্যার, ওখানে তো সদাচরণের মুচলেকা নাই। 116তে আছে শান্তি রক্ষার মুসলেকা, সদাচরণের মুসলেকা তো ওখানে নাই। আচ্ছা, ধন্যবাদ। আমরা পরের টপিকে চলে আসি। আসেন, বেআইনি সমাবেশ। আনলফুল অ্যাসেম্বলি 127 থেকে 132। আনলফুল অ্যাসেম্বলি কাকে বলে এই সংজ্ঞা কিন্তু ফৌজদারি কার্যবিধিতে দেয় নাই, বাট আনলফুল অ্যাসেম্বলির সংজ্ঞা দিয়েছে দণ্ডবিধির 141 ধারায়, যে জায়গায় বলছে যে 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া যদি কোনো বেআইনি কাজ করে।
কনজয়েন্টলি, মানে একসাথে, তখন সেটাকে বলে বেআইনি সমাবেশ। আমরা এই জায়গায় 5 জনের বেশি ব্যক্তি আছি, আমরা যে কোনো বেআইনি কাজ করলে আমাদের সমাবেশটা কি? বেআইনি সমাবেশ। ধরেন বাংলাদেশ বার কাউন্সিলে আমরা ভাঙতে গেছি, যে রেজাল্ট দেয় না কেন, তখন এটা হয়ে গেছে কি? বেআইনি সমাবেশ। তো জেনে রাখা ভালো, তো যদি আমরা দেখি 127 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট গোল দিবেন, বা পুলিশ অফিসার, পুলিশ অফিসারের নিচে লেখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ অফিসারের নিচে লিখবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বেআইনি সমাবেশ গোল দিবেন ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে। তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ কে কে দিতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, আর কে পারে? পুলিশ অফিসার পারে। এই বিপাশ ভাই, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তার নাম কি? পদবি কি? মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন, কোনটা? ওই জায়গায় মেট্রোপলিটন আসবে না? শিওর? জি, মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার আগে কিন্তু মেট্রোপলিটন আসে না। তারপরে আসেন, যদি অন্য কোনো উপায় ছত্রভঙ্গ করা না যায় এবং জননিরাপত্তার স্বার্থে গোল দিবেন সামরিক শক্তি প্রয়োগ করে একটি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য প্রথমে কি সামরিক শক্তি প্রয়োগ করবে? না, প্রথমে হচ্ছে এমনিতে চেষ্টা করবে, পুলিশ এসে চেষ্টা করলো, তারপরেও যদি ছত্রভঙ্গ করা না যায়, তারপরে কি আসবে? সামরিক শক্তি। মেট্রোপলিটন এলাকায় আন্ডারলাইন করেন, মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে, গোল দিবেন পুলিশ কমিশনার। মেট্রোপলিটন এলাকায় কি আদেশ দিতে পারে? মনে রাখতে হবে, এটা ভিভিআই। মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারে পুলিশ কমিশনার। আর মেট্রোপলিটন এলাকার বাইরে সর্বোচ্চ কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে মেট্রোপলিটন এলাকায় কে? পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগের, আর মেট্রোপলিটন এলাকার বাইরে সর্বোচ্চ কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, গণ উৎপাত অপসারণের জন্য, গণ উৎপাত শব্দটা বললেন, গণ উৎপাত হচ্ছে পাবলিক নিউসেন্স। পাবলিক নিউসেন্স মানে হচ্ছে এমন একটা কাজ, যে কাজটা জনমনে বিরক্তির সৃষ্টি করে বা উদ্বেগ সৃষ্টি করে। গণ উৎপাত, গণ উৎপাত অনেক কিছু হয়, যে আপনি বিল্ডিং এর কাজ করতেছেন, আপনি বিল্ডিং এর যে জিনিসপত্র আছে উপর থেকে রাস্তার উপর পড়ে, এটা এক ধরনের গণ উৎপাত। আপনি আপনার কনস্ট্রাকশন কাজের যে খোয়া, সিমেন্ট, বালি, এগুলো জনসাধারণের চলাচলের পথে রাখছেন, রাস্তা অনেক বেশি মানে ব্লক হয়ে গেছে, এটা এক ধরনের কি? গণ উৎপাত। আপনি কুকুর পালেন, প্রায় কুকুরে আর একজনকে কামড় দেয় বা ধাওয়া দেয়, এটা এক ধরনের গণ উৎপাত। তারপরে কেউ খাল দখল করছেন, পুকুর দখল করছেন, এটাও এক ধরনের গণ উৎপাত। সো গণ উৎপাত অপসারণের জন্য, যদি কোনো গণ উৎপাত হয়, এটা অপসারণের জন্য শর্তাধীন আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত ধারা দেখেন? 133। পরীক্ষায় জাস্ট এই প্রশ্নটাই আসতে পারে যে গণ উৎপাত অপসারণের জন্য কি আদেশ দিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিগত বছরের প্রশ্ন যদি আমরা পড়ি, দেখেন মহানগর এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারে কে? মহানগর এলাকায় কে পারে? পুলিশ কমিশনার। আর এই সেম প্রশ্নটা যদি মহানগর এলাকার বাইরে হতো, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে। বেআইনি সমাবেশের কথা আসছে, এখানে উত্তর হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং সেই সাথে কে? থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার বা কর্মকর্তা। বাদ বাকি যা আছে ইনশাল্লাহ পারবেন। নয় নম্বর প্রশ্নটা পুরাতন বইতে হয়তো বা নেই, বাট ইম্পর্টেন্ট, যে গণ উৎপাত অপসারণের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত শর্তাধীন আদেশ বিষয়ে প্রশ্ন তোলা যাবে না দেওয়ানি আদালতে। মানে গণ উৎপাত বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যদি কোনো আদেশ দেয়, এই বিষয়ে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা বলছে ধারা 133। দায় মুক্তি দিছে, যে গণ উৎপাত প্রতিরোধে যদি কোনো নির্দেশ দেয়, তাহলে এই বিষয়ে প্রশ্ন তোলা যাবে না। তারপরে
সব শেষের প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে ফৌজদারি কার্যবিধির ড্যাশ ধারায় ম্যাজিস্ট্রেট গোল দিবেন নিষেধাজ্ঞা জারি করতে পারে? 142 ধারায় বিবিআই। ফৌজদারি কার্যবিধির কত ধারায় ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা জারি করতে পারে? কত ধারায়? 142 ধারায়। আচ্ছা, একটু 2-3 মিনিটের বিরতি, তারপরে আমরা 144 145 ধারা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আসন্ন বিপদ বা উৎপাতের জরুরি ক্ষেত্রে অস্থায়ী আদেশ সমূহ, টেম্পোরারি অর্ডারস ইন আর্জেন্ট কেসেস অফ নুইসেন্স অর অ্যাপ্রিহেন্ডেড ডেঞ্জার, আন্ডারলাইন করবেন ধারা 144। আমাদের মোটামুটি যে আইনের ছাত্র না, আইন বিষয়ে কিছু বোঝে না, বাট না জানলেও বলবে যে 144 ধারা জারি করছে। 144 ধারা জিনিসটা আসলে কি? যখন কোথাও শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয় মারাত্মক আকারে, তখন সেখানে 144 ধারা জারি করা হয়। ছোট ভাই হলো 107 ধারা, আর বড় ভাই হলো 144 ধারা। মানে ওই জিনিসটা যখন বৃহত্তর আকারে, মানে থামানোই যাচ্ছে না, তখন নির্দেশ দিবে 144 এর। তো 144 হলো, ধরেন পল্টনে বিএনপি এবং এনসিপি দুই দলই একসময় সমাবেশ ডাকছে, মানে তারা যৌথভাবে ডাকে নাই, আলাদা আলাদা একই সময়। তার মানে ওখানে যদি সমাবেশ অনুষ্ঠিত হয়, দুই দলের মধ্যে সংঘর্ষ বেঁধে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং মানুষের জীবন স্বাস্থ্য নিরাপত্তার জন্য এটা কি হুমকি স্বরূপ। তাহলে এই ক্ষেত্রে তাদেরকে বিরত রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে 144 ধারায়। 144 ধারা আদেশ দিলে তাহলে ওখানে কেউই কি করতে পারবে না, সমাবেশ অনুষ্ঠান করতে পারবে না। তাহলে 144 ধারা আদেশ তখনই দেওয়া হয় যখন মানে পরিস্থিতির, আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা থাকে, দুই দলের মধ্যে সংঘর্ষ বাধার আশঙ্কা থাকে। সেই পরিস্থিতিতে 144 ধারা আদেশ আদালত সুমোটো, আদালত তো না, ম্যাজিস্ট্রেট সুমোটো জারি করতে পারে, অথবা কারো আবেদনের ভিত্তিতেও জারি করতে পারে। সুমোটো বুঝেন? মানে ওনার কাছে কেউ আবেদন করে না, এটা হলো সুমোটো। আর কেউ আবেদন করছে, সেটা সুমোটো না, সেটা তো অ্যাপ্লিকেশনের ভিত্তিতে। তো 144 ধারা সম্পর্কে একটু পড়ি, দেখেন 144 ধারার আদেশ কে জারি করতে পারে? ফৌজদারি কার্যবিধির 144 ধারা আদেশ জারি করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট। 144 ধারার অধীন দায়িত্ব পালন করতে যে কোনো কি জেলা ম্যাজিস্ট্রেট। তার মানে এখানে 144 ধারার আদেশ প্রদানের ক্ষমতা কি বিচারিক ম্যাজিস্ট্রেটের আছে? নাই, শুধু আছে কার কার? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর একটা কথা বলে রাখা ভালো, আমাদের গোপালগঞ্জে যখন এই যে গোপালগঞ্জ না, এই যে আওয়ামী লীগ সরকারের যখন পতন হয় 2024 সালের 5ই আগস্ট, তার আগে সারা বাংলাদেশে কারফিউ জারি করছিল, মনে আছে? তো অনেকে কারফিউ কে মনে করে যে 144 ধারা, বাট কারফিউ এর 144 এক জিনিস না। কারফিউ সম্পর্কে বলা হয়েছে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা বিশেষ ক্ষমতা আইন 1974 এর 24 ধারায়। কত ধারায়? 24 ধারায়। কারফিউ হচ্ছে সান্ধ্য আইন, কারফিউ ভঙ্গ করলে সাজা হলো 1 বছর, বুঝছেন? তো কারফিউ আর 144 অ্যাকচুয়ালি এক জিনিস না। আর 144 যদি কেউ ভঙ্গ করে, তার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির 188 ধারায়, 188 ধারায়। এটার সর্বোচ্চ শাস্তি হলো 6 মাস, সর্বোচ্চ শাস্তি 6 মাস। তাহলে কারফিউ আর 144 প্রকৃতপক্ষে এক জিনিস না, বরং 144 এর চেয়েও আরেকটু গুরুতর প্রকৃতির অপরাধ হলো কি কারফিউ। আচ্ছা, তাহলে আমরা চলে আসি যখন 144 ধারা জারি করা যায়। যদি এমন ম্যাজিস্ট্রেট মনে করে যে তার 144 ধারার নির্দেশ আইনসঙ্গতভাবে নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা, বিরক্তি, আঘাত, প্রতিবন্ধকতা, বিরক্তি, আঘাতের ঝুঁকি সম্ভবত প্রতিরোধ করবে, দেখছেন ওইটা কি ঘটছে এখনো? না, কি করবে? প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে, বা মানুষ জীবন স্বাস্থ্য নিরাপত্তার প্রতি বিপদ সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে কি করবে? সহায়তা করবে। কোন দাঙ্গা হাঙ্গামা সম্ভবত প্রতিরোধ করবে বা নিবারণে সহায়তা করবে। সেই ক্ষেত্রে আশু প্রতিরোধ বা দ্রুত প্রতিকার বিধান করতে এমন ম্যাজিস্ট্রেট কোন ব্যক্তিকে কোন কার্য হতে বিরত রাখতে বা
যে কোনো ব্যক্তিকে তার দখলীয় বা পরিচালনাধীন কোনো সম্পত্তির ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারে। আমরা চলে আসি জেনে রাখা ভালো 144 ধারা জারি করে, আন্ডারলাইন করেন, জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো কি নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারা সর্বোচ্চ গোল দিবেন 2 মাসের জন্য বলবৎ থাকে। 144 ধারা বলবৎ থাকে সর্বোচ্চ কতদিন? 2 মাস। এরপরে যদি আরো দরকার হয় জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়াতে পারবে না, বাড়াবে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। তো লিখে রাখতে পারেন যে 144 ধারা মেয়াদ বাড়াতে পারে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বা গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে। গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। তারপরে দেখেন, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে 144 ধারার আদেশ কতদিন বলবৎ থাকে? 2 মাস। এরপর বাড়াতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেট না, কে বাড়াতে পারে? সরকার। কিসের মাধ্যমে? গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট রিভিশন করা যায়। আরো জানলাম যে 144 এর বিরুদ্ধে প্রতিকার রিভিশন কার কাছে? দায়রা জজের কাছে। এই ধারার বিধান সমূহ কোন মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য না। মানে মেট্রোপলিটন এলাকায় এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করতে পারে না। অর্থাৎ মেট্রোপলিটন এলাকায় কোনো ম্যাজিস্ট্রেটকে 144 ধারা জারি ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু মেট্রোপলিটন এলাকায় 144 ধারা জারি ক্ষমতা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে। তাহলে মেট্রোপলিটন এলাকায় কে জারি করতে পারে? পুলিশ কমিশনার। তারপরে দেখেন, ম্যাজিস্ট্রেট স্ব উদ্যোগে বা কোনো ব্যক্তির আবেদন ক্রমে 144 ধারার আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে। হয়তো বা পুরাতন বইতে নেই। ম্যাজিস্ট্রেট স্ব উদ্যোগে অথবা কারো কি আবেদন ক্রমে 144 ধারার আদেশ বাতিল অথবা কি পরিবর্তন করতে পারে। স্ব উদ্যোগে অথবা কারো আবেদন ক্রমে এটা বাতিল বা পরিবর্তন করতে পারে। আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। আচ্ছা, বিগত বছর প্রশ্ন লেখার আগে আরেকটা জিনিস লিখে ফেলেন যে 144 ধারার আদেশ ভঙ্গ করলে 144 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। একশো চুয়াল্লিশ ধারা আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির কত ধারায়? 188 ধারায় দণ্ডিত হবে। এবং এই জায়গায় একটু শিখে রাখেন, আমরা সামনে গিয়ে আলোচনা করব 144 ধারা আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে, বাট মামলাটা করতে হবে যে সরকারি কর্মকর্তা আদেশ দিছে কে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওনাকেই নালিশি মামলা দায়ের করতে হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে। বুঝছেন? অন্য কেউ মামলা করলে আমলে নেওয়া হবে না। তাহলে 144 ধারা আদেশের বিরুদ্ধে প্রতিকার রিভিশন, আর 144 ধারা ভঙ্গ করলে সে দণ্ডবিধির কত ধারার অপরাধ করেছে? 188 ধারা বা 188, যাই বলেন না কেন। এরপরে আমরা প্রশ্নগুলো যদি একটু পড়ি। একবার প্রশ্ন আসছে বিগত বছরের প্রশ্ন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 134 ধারার ক্ষমতা বলে আদেশ প্রদান করতে পারেন কে? জেলা ম্যাজিস্ট্রেট। অপশনে যারা যারা আছে এর মধ্যে উত্তর হবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। আর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 144 ধারা বিধানসভায় কোন এলাকায় প্রযোজ্য হবে না? কোন এলাকায়? মেট্রোপলিটন এলাকায়। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীন প্রদত্ত আদেশ সাধারণত সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? 2 মাস। নাকি? আর যে প্রশ্ন আছে এখান থেকে পড়ে ফেলবেন ইনশাল্লাহ। লাস্টের প্রশ্নটা যদি একটু দেখি, যে সেলফ প্র্যাকটিসের 144 ধারা বলবৎ থাকার 60 দিন বা 2 মাস গণ্য হবে 144 ধারা আদেশ জারির তারিখ হতে, যেদিন থেকে আদেশ জারি করতে সেদিন থেকে। আমরা চলে আসি 144 নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন, নাহলে আমরা 145-এ চলে আসি। কি তাহমিনা বলেন।
বেশি পড়াই নাই তো, আমরা তো শুরু করছি 5টা থেকে। 144 আর 45 হলো মানে এরা কাজিন, এদের একদিনই শেষ করে দিতে হবে। 144 নিয়ে কোনো প্রশ্ন আছে বিপাশ সাহেব? এই রাব্বি সাহেব, তাহলে বলেন, যদি প্রশ্ন না থাকে আমার আছে। 144 ধারা আদেশ কেন দেয় বলেন? যদি এরকম কোনো সম্ভাবনা থাকে যে শান্তি ভঙ্গ কিংবা জনগণের কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট করে আর জেলা ম্যাজিস্ট্রেট এরা 140 ধারা লাগিয়ে দিয়েছে। কতদিন বলবৎ থাকে? সর্বোচ্চ 2 মাস 2 মাস। এরপর বেশি দিতে পারে? পারে। একটা সরকার গেজেটের মাধ্যমে দিতে পারে। 144 ধারা আদেশ আপনার বিরুদ্ধে দিছে, আপনি সংক্ষুব্ধ, আপনার প্রতিকার কি? কোথায়? যেখানে রিয়াদ হচ্ছে ধন্যবাদ। আর একটা দেখি, বলেন 144 ধারা আদেশ যদি ভঙ্গ করে তাহলে কত ধারায় দণ্ডিত হবে? 188 ধারায়। আপনার বেশি মনে থাকে তানমিন সাহেব এসতে, ওনার মন নাই। হ্যাঁ, স্থাবর অস্থাবর উভয়। আচ্ছা আসেন, স্থাবর সম্পত্তি সম্পর্কিত অপরাধ, ডিসপুটস অ্যাজ টু ইমুভেবল প্রপার্টি, 145 থেকে 148। দেখেন, যদি শান্তি ভঙ্গের আশঙ্কা থাকে স্থাবর সম্পত্তি নিয়ে, সাধারণত 2টা পরিস্থিতিতে 145 ধারা মামলা করা হয়। সংক্ষেপে, যদি কাউকে বেদখলের হুমকি দিছে, ইমন সাহেব একটা বাড়িতে আছে, ওনার এলাকার লোকজন ওনাকে বেদখলের হুমকি দিছে, উনি দখলে আছে, উনি মালিক কিনা সেটা পরের ব্যাপার, উনি কিসে আছে? দখলে আছে। তখন ওনারা যদি বেদখলের হুমকি দেয়, ইমন সাহেবের প্রতিকার, যদি ফৌজদারি মামলা করতে চায় তাহলে ওনার প্রতিকার 145 ধারা মামলা করতে হবে। বুঝছেন? আর যদি বেদখল করে ফেলে তাহলেও কি করতে হবে? 145 ধারা মামলা। তো 145 ধারা মামলা 2টা ক্ষেত্রে করা যায়। এক হলো কি, বেদখলের হুমকি দিছে, অথবা কি বেদখল করে ফেলেছে। এই 2টা ক্ষেত্রে সাধারণত, একটু শুনেন, দেওয়ানি মামলায় পাওয়া যায় প্রতিকার, আর ফৌজদারি মামলায় দেয়া হয় শাস্তি। ফৌজদারি মামলা দেওয়া হয় কি? শাস্তি। কিন্তু এই যে 145 ধারার মামলা, এটা মামলা ফৌজদারি মামলা হলেও স্বভাব চরিত্র কার মতো? দেওয়ানির মতো। কারণ দেওয়ানির সাথে এর অনেকাংশে মিল আছে। যেরকম কাউরে যদি বেদখলের হুমকি দেয় বা কাউরে যদি বেদখল করা হয়, তাহলে সে 145 ধারায় মামলা দায়ের করতে পারে। তবে কথা আছে, আমরা জানি যে ফৌজদারি মামলায় কোনো তামাদি মেয়াদ নাই, ফৌজদারি মামলা যে কোনো সময় দায়ের করা যায়। কিন্তু 145 ধারা মামলা ফৌজদারি নেচারের হওয়া সত্ত্বেও এর একটা তামাদি মেয়াদ আছে। অর্থাৎ যেদিন আপনাকে হুমকি দিছে অথবা যেদিন আপনাকে বেদখল করেছে, তারপর থেকে 2 মাসের মধ্যে মামলাটা করতে হবে। কতদিন? 2 মাস। 2 মাসের মধ্যে যদি আপনি মামলা না করেন, পরে যদি করেন, তাহলে আপনি কোনো প্রতিকার পাবেন। বুঝতে পারছেন? তাহলে 145 ধারার মামলায় হুমকি দেওয়া হোক অথবা কি বেদখল করা হোক, 145 ধারা মামলা দায়ের করা যায়। কতদিনের মধ্যে? 2 মাসের মধ্যে। একটু দেখি, দেখেন, স্থাবর সম্পত্তি তথা জমি জমা নিয়ে বিরোধ দেখা দিলে বা তার ফলে শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আদেশ দিতে পারে। ফৌজদারি কার্যবিধির 145 ধারার প্রসিডিং রুজু করার জন্য নিম্নলিখিত শর্ত পূরণ করতে হয়। আর একটা জিনিস শুনে রাখেন, 144 ধারার আদেশ আদালত স্বপ্রণোদিত হয়ে দিতে পারে, কিন্তু 145 ধারার আদেশ স্বপ্রণোদিত হয়ে দিবে না। এ জায়গায় যে কোনো একজনকে কি করা লাগবে? আবেদন করা লাগবে, তাতে পক্ষরা হোক অথবা পুলিশ হোক। দেখেন, পুলিশ প্রতিবেদন বা তথ্যের কার্যকর করা, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে, আন্ডারলাইন করেন, পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে বা আন্ডারলাইন করবেন, অন্য কোনো তথ্যের ভিত্তিতে 145 ধারা জারি করতে পারে। সুতরাং বল দিবেন, স্ব উদ্যোগে 145 ধারা জারি করতে পারে না, বরং এই ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্য থাকতে হবে। পুরাতন বইয়ের সাথে মিল নাই, বাট আমি লিখে দিছিলাম, যা লিখে দিছি ওইটুকুই যথেষ্ট, আর প্রয়োজন নেই। চলে আসেন ভূমি নিয়ে কোনো বিরোধ। 145 ধারায় আন্ডারলাইন করবেন, 2টি শর্ত আবশ্যক। কি কি? ভূমি, পানি বা সেটার সীমানা সংক্রান্ত বিরোধ থাকা। বিরোধ থাকবে কি নিয়ে? ভূমি, পানি
বা ওইটার সীমানা, বুঝছেন? আর উক্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকা, শান্তি ভঙ্গের কি থাকা, সম্ভাবনা থাকা। বিরোধটি ভূমি অর্থাৎ আন্ডারলাইন করবেন, জলাশয় এর সীমানা ইত্যাদি সম্পর্কিত হতে হবে। এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের লেখাইছিলাম পুরাতন বইতে, জমি বা পানি বলতে, জমি বা পানি বলতে কি কি বোঝায় দেখেন, দালান, আন্ডারলাইন করবেন টোটালি, দালান, বাজার, মৎস্য খামার, ফসল, জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য, এরূপ কোন সম্পত্তির খাজনা ও লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। 3টে স্টার দেন। সাধারণত জমি বা পানি বলতে আমরা বুঝি জমি বা পানি, কিন্তু এই জায়গায় দালান, বাজার, মৎস্য খামার, ফসল, ফসলে জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য, আর একটা কি এরূপ সম্পত্তির খাজনা বা লভ্যাংশ, খাজনা বা লভ্যাংশ। তো খাজনা বা লভ্যাংশ বাস্তবে মুভেবল প্রপার্টি, মুভেবল প্রপার্টি বা খাজনা বা লভ্যাংশ নিয়েও যদি বিরোধ হয় তাহলে সেক্ষেত্রেও 145 ধারার কি মামলা দায়ের করা যাবে। এখন 145 ধারার মামলার ক্ষেত্রে আমাদের 2টা সাবসেকশন মনে রাখতে হবে, লিখিত পরীক্ষার জন্য এখন থেকে মনে রাখবো আমরা। মামলা করার পরে শুনেন, মামলা করার পরে আদালত যদি দেখে যে 2 মাসের মধ্যে যে দখলে ছিল কিন্তু 2 মাসের মধ্যে তারা অন্যায়ভাবে বেদখল করছে, তাহলে যারা বেদখল করছে তারই প্রকৃত দখলকার হিসেবে ঘোষণা করবে বা বিবেচনা করবে 145-4। মানে 2 মাসের মধ্যে যারা বেদখল করছে তারই প্রকৃত দখলকার হিসেবে কি বিবেচনা করবে, এটা হলো 145-4। আর তাকে তার দখল ফিরাইয়া দিবে এবং বলবে যতদিন পর্যন্ত তোমার আইনগত পন্থায় বেদখল করা না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি তোমার দখল বজায় রাখবা, এটা হলো 145-6। আবার বলি, আদালতে মামলা করার পর ধরেন ইমন সাহেবরে বেদখল করছে, ইমন সাহেব 145-এর মামলা করছে, আদালত অনুসন্ধান করে দেখছে যে ইমন সাহেবরে 2 মাসের মধ্যে বেদখল করছে, তাহলে ইমন সাহেবরাই প্রকৃত দখলকার বিবেচনা করবে 145-4। আর ইমন সাহেব তো বেদখল হইছে, ওনার দখল ওনারে কি দিবে, ফিরাইয়া দিবে এবং বলবে যে ইমন তুমি তোমারে যতদিন পর্যন্ত আইনগত পন্থায় বেদখল করা না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এই জমির দখলে থাকবা। এটা বলতেছে কত, 145-6। বুঝছেন? অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, তারা বলে যে 145-এর আদেশ কতদিন বলবৎ থাকে, তারা বলে 2 মাস। 144-এর আদেশ বলবৎ থাকে কতদিন, 2 মাস। কিন্তু 145-এর আদেশ 2 মাসও থাকতে পারে, 2 যুগও থাকতে পারে। বুঝছেন? যতদিন পর্যন্ত তাকে বেআইন মানে আইনগত পন্থায় বেদখল করা না হচ্ছে। সো একটু যদি পড়ি দেখেন, দখলকার নির্ধারণ 145-4। 145 ধারার আদেশের অব্যবহিত পূর্ববর্তী 2 মাসের মধ্যে বল দিবেন, পূর্ববর্তী কয় মাস, 2 মাসের মধ্যে যে পক্ষকে বলপূর্বক বা বেআইনি ভাবে আন্ডারলাইন করেন বেদখল করা হয়েছে, ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখে দখলদার বলে কি করবে, মনে করবে। দেখছেন? এরপরে দেখেন 145-6, 145 ধারায় যে আদেশ দিতে পারে, 145-4 ধারায় যে পক্ষকে ম্যাজিস্ট্রেট দখলে ছিল মর্মে গণ্য গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ করে আইনগত পন্থায় আন্ডারলাইন করবেন তাকে উচ্ছেদ না করা পর্যন্ত। দেখছেন? আইনগত পন্থায় কি উচ্ছেদ না করা পর্যন্ত সেই পক্ষকে দখলের অধিকারী মর্মে ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করবে এবং উক্ত দখলে কোনো প্রকার ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ করে আদেশ প্রদান করবে। বলপূর্বক বা অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে তার দখলে পুনর্বহাল করতে পারবে। মানে যারে অন্যায়ভাবে বেদখল করতে তারে তার দখল কি করতে পারবে, ফিরাই দিতে পারবে। তাহলে প্রকৃত দখলকার মনে করতেছে 145-4, আর দখল ফিরাই দিচ্ছে এবং যতদিন পর্যন্ত দখলে থাকবে আইনগত পন্থায় বেদখল না হওয়া পর্যন্ত, এটা কত, 145-6। তারপরে দেখেন সত্যের প্রশ্ন বিবেচনা করবে না। জবেদা খাতুন বনাম মুমতাজ বেগম 45 ডিএলআর 31 মামলায় বলা হয়েছে 145 ধারা কার্যক্রমে ম্যাজিস্ট্রেট সত্যের প্রশ্ন নির্ধারণ করবে না। সত্যের প্রশ্ন মানে হলো কে মালিক, এটা দেখার কোনো সুযোগ এই মামলায় নাই। মালিকানা নির্ধারণ করা 145 ধারা কার্যক্রমের আওতা বহির্ভূত। এই জায়গা জাস্ট দেখবে কে দখলে ছিল আর কে বেদখল হয়েছে। বুঝছেন? আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। বিরোধীয় বিষয়বস্তুর বা সেটার নিকটে প্রকাশ্য স্থানে 145 ধারার আদেশের একটি কপি লটকাইয়া দিতে হবে। 145 ধারার যে আদেশটা দিবে ওই জমির একটা প্রকাশ্য স্থানে কি দিবে, লটকাইয়া দিবে। সর্বশেষ পরীক্ষার আগের পরীক্ষা একটা প্রশ্ন আসছে
যে 145 ধারা অনুসারে কোনো পক্ষ মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেট মৃতর প্রতিনিধিকে উক্ত কার্যধারায় পক্ষভুক্ত করতে পারে, অতঃপর অনুসন্ধান চলমান থাকবে। তবে এই কার্যধারার উদ্দেশ্যে যদি প্রশ্ন ওঠে যে মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি কে, সেই ক্ষেত্রে মৃতের বৈধ প্রতিনিধি হিসেবে দাবিকারী সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা যাবে। বুঝেন না বোধহয়, আমি একটু বলি। ফৌজদারি মামলায় আসামি মারা গেলে মামলা অ্যাবেট, বাতিল। বাদী মামলা গেলে মামলা চলে, কিন্তু দেওয়ানি মামলায় বাদী বিবাদী যেই মারা যাক না কেন তার পক্ষরা কি হয়? পক্ষভুক্ত হয়। 145-এর মামলা ফৌজদারি মামলা, কিন্তু একটু আগেই বলছি এর স্বভাব চরিত্র কিসের মতো? দেওয়ানির মতো। সো এই মামলায় বাদী বিবাদী যেই মারা যাক না কেন তাদের বৈধ প্রতিনিধিরা কি হইতে পারে? পক্ষভুক্ত হতে পারে। এখন দিনেশ মারা গেছে, মারা যাওয়ার পর দিনেশের বৈধ প্রতিনিধি 3 ওই ফাঁসি দাবি করতেছে, আমি বৈধ প্রতিনিধি, আমি বৈধ প্রতিনিধি। তখন আদালত ঠিক আছে সবাইরই অন্তর্ভুক্ত করতেছি পক্ষ হিসেবে। বুঝতে পারছেন? যদি 10 জন আসে 10 জনেরই পক্ষভুক্ত করবে। প্রায় শেষ পর্যায়ে, আমরা আর একটু দেখে দেখেন। 145 ধারা বিষয়বস্তুর কোন সম্পত্তির ফসল বা অন্য কোনো উৎপন্ন দ্রব্য দ্রুত ও প্রাকৃতিক ভাবে নষ্ট হতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তি যথাযথ হেফাজত ও বিক্রয়ের জন্য আদেশ দিতে পারে এবং অনুসন্ধান সমাপ্ত হওয়ার পর উক্ত সম্পত্তি বা সেটার বিক্রয়লব্ধ অর্থ বিলি বন্টনের আদেশ দিতে পারে। মানে একটু আগে আমরা গতদিন লেখাইছিলাম যে 88+146 ধারায় সম্পত্তি কি করতে পারে? ক্রোক করতে পারে। এখন ক্রোক কইরা যদি কোনো সম্পত্তি পচনশীল হয় সেগুলো কিও করতে পারে, বিক্রিও করতে পারে। এতটুকু পড়লে ইনশাল্লাহ হবে। লাস্টের পয়েন্টটা দেখি। ফৌজদারি কার্যবিধির 145 ধারা ম্যাজিস্ট্রেট প্রায় দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে। প্রায় দেওয়ানি এখতিয়ার, কোয়াসি সিভিল জুরিসডিকশন। ফৌজদারি কার্যবিধির 145 ধারা কোনো কার্যক্রম কোনো ফৌজদারি কার্যক্রম না। 145 ধারা গৃহীত কার্যক্রম প্রায় নির্বাহী কার্যক্রম। সো আপনি যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটি প্রায় দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে, কোন ধরনের মামলায়? 145 ধারার মামলায়। এখানে যে প্রশ্ন আসে পড়ে ফেলবেন। একটু বাকি থাকলো, আগামীকাল সকালে আসেন। পরীক্ষা আগামীকাল নেবো, একসাথে 3টা নেবো 60 মার্কের, সেই প্রস্তুতি নিয়ে আসেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। কালকে সকাল 10টায় পড়া।